আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি ভালো। আচ্ছা আচ্ছা। আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, প্রকাশকজ আইন 1867, তারপরে সরাই আইন 1867 সালের আইন। এই তিনটা আইন আমাদের শেষ। আমরা এখন রিভিশন করব, এই তিন আইনের উপরে রিভিশন করব। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 5-6টা ধারা পড়ছিলাম, খুব একটা বেশি না। যদি আসে ইনশাল্লাহ ভেতর থেকে আসবে, যতটুকু পড়া হয়েছে তার ভেতর থেকেই আসবে। এখান থেকে বেশিরভাগ এমসিকিউ আসার সম্ভাবনা আছে, তাছাড়া তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এখানে নাই। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের আইন। ধারা এক, এক ধারায় বলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত হবে, অর্থাৎ এই আইনটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত হবে। ধারা দুই, দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। এখানে আমরা দুইটা সংজ্ঞা পড়ছিলাম, ধারা দুইয়ের গ পর্নোগ্রাফি, আর ধারা দুইয়ের ঘ পর্নোগ্রাফি সরঞ্জাম। তো পর্নোগ্রাফি বলতে কি বোঝায় আর পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে কি বোঝায় আমাদের জানা আছে। ধারা দুইয়ের গ পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি বলতে বোঝায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী, অর্থাৎ মানবদেহে যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোন স্থির চিত্র, ভিডিও চিত্র, এমন কোন চিত্র, এমন কোন অঙ্কন, বা এমন কোন নৃত্য, বা এমন কোন অভিনয় শিল্পী, এমন এমন কোন অভিনয়, অথবা এমন কোন কথা বা এমন কোন সংলাপ যা মানবদেহে কি করে, যৌন উত্তেজনার সৃষ্টি করে। এবং এই সকল যৌন উত্তেজনা সৃষ্টিকারী অভিনয়, চিত্র, মূর্তি, আপনার ভিডিও চিত্র, যার কোনো কি নাই, শিক্ষাগত কোনো মূল্য নাই, বা যার মৌলিক কোনো কি নাই, জ্ঞান নাই, বা যার শৈল্পিক কোনো জ্ঞান নাই, তাকেই কি বলে, পর্নোগ্রাফি বলে। ধারা দুইয়ের গ, ধারা দুইয়ের গ, যে জিনিসগুলো মানুষ দেখলে বা যে জিনিস মানুষ শুনলে যৌন উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু এই সকল জিনিসের মাধ্যমে মানুষ কোনোদিন শিক্ষা নিতে পারে না, বা শৈল্পিক যার কোনো জ্ঞান নাই বা কোনো মূল্য নাই, এই সকল জিনিসকে পর্নোগ্রাফি বলা হয়। ধারা দুইয়ের গ। ধারা দুইয়ের ঘ, এই পর্নোগ্রাফির যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো প্রস্তুত করতে, উৎপাদন করতে, তৈরি করতে, ক্রয় করতে, বিক্রয় করতে, সরবরাহ করতে যে সকল জিনিস ব্যবহার করা হয় তাই হলো পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি তৈরি করার ক্ষেত্রে যদি নৃত্য হয়, বা যদি কোনো স্থির চিত্র হয়, ভিডিও চিত্র হয়, তাহলে ক্যামেরার প্রয়োজন আছে। আর ক্যামেরার মাধ্যমে যখন এগুলো উৎপাদন করা হয়, তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, এগুলো আবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন ডিভাইসের প্রয়োজন আছে, কম্পিউটারের দরকার আছে, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ দরকার আছে। সেই সাথে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য বা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করার জন্য, অথবা এগুলো ইন্টারনেটের মাধ্যমেও রেখে দেওয়া যায়, বা কোনো নির্দিষ্ট কোনো সাইটে, ইন্টারনেটে নির্দিষ্ট কোনো সাইটে এগুলো সংরক্ষণ করে রাখা যায়, এগুলো বাজারজাত করা যায়, এগুলো ক্রয় করা যায়, বিক্রয় করা যায়, সেখানে প্রদর্শন করা যায় বা রাখা যায়, বা একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তর করা যায়, বা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস আছে, বিভিন্ন ডিজিটাল ডিভাইস আছে, এগুলোর মাধ্যমে কি করা যায়, সংরক্ষণ করা যায়। তাহলে এই যে জিনিসগুলো আছে এদেরকে কি বলা হয়, পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। কারণ কম্পিউটারের মাধ্যমে এগুলো সংরক্ষণ করা যায়, আর ক্যামেরার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এগুলো কি করা যায়, উৎপাদন করা যায়, তৈরি করা যায়, প্রস্তুত করা যায়। এগুলো দেখার জন্য বা এগুলো শোনার জন্য বা এগুলো প্রদর্শনের জন্য কি করা যায়, এগুলা তৈরি করা যায়।
আর এগুলো সিডি, ভিসিডি, ডিভিডি, ক্যাসেট এগুলোর মাধ্যমে কি করা যায়, হাটে বাজার অনেক সময় দেখা যায় এগুলো প্রদর্শন করে বিভিন্ন সিডির দোকানে, ভিসিআর এর দোকানে, ডিভিডির দোকানে এগুলো কি করা হয়, প্রদর্শন করা হয়। এই যে প্রদর্শন করা হয় যে সকল যন্ত্রের মাধ্যমে, এগুলো প্রত্যেকটা জিনিসই আপনার পর্নোগ্রাফি সরঞ্জাম নামে অভিহিত হবে, ধারা 2 এর ঘ। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এক ধারায় বলা আছে পরিস্থিতি এবং কার্যকারিতা, আর 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2 এর গতে বলা আছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি জিনিসটা কি? পর্নোগ্রাফি জিনিসটা হলো যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল ছবি, নৃত্য, প্রকাশনা, কোনো প্রকাশনা অথবা কোনো ভিজুয়াল চিত্র, কোনো গ্রাফিক্স, কোনো মূর্তি, কোনো ফেস্টুন, কোনো কার্টুন, এই জাতীয় জিনিস যা মানব দেহে যৌন উত্তেজনা, কোনো শৈল্পিক জ্ঞান নাই, কোনো শিক্ষা। ধারা 2 এর গ আর ধারা 2 এর ঘ এই সকল জিনিস রক্ষণাবেক্ষণের জন্য, সংরক্ষণের জন্য, বাজারজাতকরণের জন্য, বা ধারণ করার জন্য, বা প্রদর্শন করার জন্য যে সকল জিনিস ব্যবহার করা হয়, যেমন ক্যামেরা, কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস, সিডি, ভিসিডি, ডিভিডি, তারপর বিভিন্ন মনিটরের মাধ্যমে কি করা হয়, প্রদর্শন করা হয়। তারপর মোবাইল, ইন্টারনেট, ইন্টারনেটের বিভিন্ন সাইডে সংরক্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও এই পর্নোগ্রাফি জিনিসগুলো কি করা হয়, সংরক্ষণ করা যায়, বা এগুলো বাজারজাত করা যায়, বা এগুলো রক্ষণাবেক্ষণ করা যায়, এগুলো ক্রয় করা যায়, বিক্রয় করা যায়। এগুলো যাবতীয় কিছু করার জন্য যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয় তাকেই আপনার পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়, ধারা 2 এর ঘ। ধারা 4, ধারা 4-এ বলা হয়েছে পর্নোগ্রাফির সংরক্ষণ, বাজারজাতকরণ নিষিদ্ধ। অর্থাৎ করতে পারবে না, বহন করতে পারবে না, নিজের নিয়ন্ত্রণে রাখা বা প্রদর্শন করতে পারবেন না, ধারা 4। তাহলে 4 ধারায় বলা হয়েছে কি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 4 ধারায় বলা হয়েছে আপনি, আমি, যে কোনো ব্যক্তি এই পর্নোগ্রাফি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, স্থির চিত্র হোক, ভিডিও চিত্র হোক, যাই কিছু হোক না কেন, এগুলা সংরক্ষণ করা যাবে না, বাজারজাত করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, সরবরাহ করা যাবে না, প্রদর্শন করা যাবে না, ধারা 4। ধারা 4। ধারা 5, ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। তদন্ত কে করতে পারবেন? একজন সাব ইন্সপেক্টর করতে পারবেন। যেহেতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিজস্ব তদন্ত ব্যবস্থা নাই, সেহেতু ফৌজদারি তো ধারা 5-এর একে বলা হয়েছে একজন সাব ইন্সপেক্টর বিধি অনুসরণ করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 5-এর 2, 5-এর 2 বলা হয়েছে অথবা ক্ষেত্রমত ঊর্ধ্বতন কোন অনুমোদন ক্রমে আরো 15 কার্য দিবসের মধ্যে এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 5-এর 2 বলা হয়েছে তাহলে মোট 45 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথমে যদি 30 কার্য দিবসের মধ্যে আপনি তদন্ত সমাপ্ত করতে না পারেন, একটা অপরাধ যখন হয়, তদন্ত কার্যক্রম যখন শুরু হয়, তখন সেটা শেষ করতে হয়। যদি 30 কার্য দিবসের মধ্যে শেষ না হয়, বা শেষ যদি করা না যায়, তাহলে পুলিশ সুপারের নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, সে তদন্ত কার্যক্রম আরো 15 দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারে। মোট 45 কার্য দিবসের মধ্যে আপনি তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে পারবেন। ধারা 5, অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যেও তদন্ত করা সম্ভব না হয়, তাহলে আদালতের অনুমোদন ক্রমে, পরবর্তীতে আদালতের অনুমোদন ক্রমে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। ধারা 5-এর 3, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে। নেটের মনে হয় ঝামেলা করতে পারি, যেন বোঝা যায়। ধারা 6, ধারা 6
দুই, ধারা 6-3। ধারার প্রয়োজন হয় সেখানে তল্লাশি করে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাকে তল্লাশি করে তাকে আটক এবং গ্রেপ্তার করে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি থাকবেন তিনি তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গা থেকে যে সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারবেন সেগুলোও আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-1, মামলা সাক্ষ্য হিসেবে ব্যবহার। পুলিশ সাব ইন্সপেক্টরের নিম্ন নয় বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার দ্বারা, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার দ্বারা ফৌজদারি কার্যবিধির বর্ণিত পদ্ধতি অনুসরণ করে কোনো স্থান পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো কিছু আছে করা যাবে। যদি কোনো ব্যক্তিকে সেখানে সন্দেহ হবে, তার দেহ তল্লাশি করে যাবে, তার কাছে যা কিছু পাওয়া যাবে তা আটক করা যাবে এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 6-1। ধারা 6-2, তল্লাশি করে জব্দকৃত সফট কপি কম্পিউটার যন্ত্রাংশ, ইলেকট্রিক ডিভাইস অথবা মোবাইল সংক্রান্ত অন্যান্য কোনো জিনিস যদি, কোনো ডিভাইস যদি পাওয়া যায় বা কোনো তথ্য বা কোনো মেমোরি কার্ড ইত্যাদি আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-2। তাহলে ধারা 6 একে বলা হয়েছে তল্লাশি করা যাবে, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা জব্দ করা যাবে। আর ধারা 6-2 বলা হয়েছে যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই, অর্থাৎ যা কিছু জব্দ করা হবে আপনি জব্দ করবেন তল্লাশি করে, প্রত্যেকটা জিনিসই আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-2। ধারা 6-3, ধারা 6-3 বলা হয়েছে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধ তদন্তকালে মামলা তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ টেলিকমিউনিকেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বিটিআরসি বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো আধা সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য থাকে বা যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা সেখানে কি করতে পারবেন, তাদের কাছে যে কোনো প্রকার তথ্য চাইতে পারবেন এবং তদন্তের স্বার্থে তিনি যদি কোনো তথ্য বা কোনো যদি বিষয় যদি পান তাহলে সেই তথ্য বা ওই বস্তুগুলা আদালতে কি করতে পারবেন, সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। ধারা 6-3। তাহলে এখানে দুইটা বিষয় আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এক, কোন স্থানে যদি সন্দেহযুক্ত ভাবে তল্লাশি করা হয় সেই স্থানে তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে ওই সন্দেহযুক্ত প্রত্যেকটা বিষয় বা জব্দকৃত প্রত্যেকটা বিষয় আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর 6-3 বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের স্বার্থে বিভিন্ন ইন্টারনেটের যে অফিসগুলো আছে সেই অফিস থেকে যদি কোনো তথ্য যদি সরবরাহ করতে পারেন, যেমন বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সেই সাথে অন্যান্য ইন্টারনেট প্রোভাইডার যারা থাকবেন বা বৈধ ভিআইপি সার্ভিস প্রোভাইডার যারা থাকবেন, সরকারি বা আধা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, বা লাইসেন্স প্রাপ্ত অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য যদি পান মামলা তদন্ত করার ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা তথ্য আদালতের সাক্ষ্য হিসেবে তদন্তকারী কর্মকর্তা ব্যবহার করতে পারবেন। ধারা 6-3। ধারা 8, দণ্ড। ধারা 8, তাহলে ধারা 1 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা 1-এ বলা হয়েছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে। ধারা 2 বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-এর গতে বলা হয়েছে পর্নোগ্রাফি কি, পর্নোগ্রাফি বলতে কি বোঝায়। আর 2-এর ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে কি বোঝায় বা পর্নোগ্রাফি সরঞ্জাম কি। ধারা করা যাবে না, উৎপাদন করা যাবে না অথবা প্রদর্শন করা যাবে না। ধারা 4, যদি কোনো ব্যক্তির পাশে বলা হয়েছে তদন্ত একজন সাব ইন্সপেক্টর বা এসআই র্যাঙ্কের পদবীর অফিসার কি করতে পারবেন, এই
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তদন্ত করতে পারবেন, তার নিম্নের কোনো পুলিশ অফিসার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না। অথবা সরকার কর্তৃক করতে পারেন। ধারা ছয় ছয়ে বলা হয়েছে জব্দ করা যাবে। জব্দ করার ক্ষেত্রে যদি কোনো স্থান তল্লাশি করা হয়, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা জব্দ করা যাবে। এই জব্দকৃত মালামাল আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত ফলে যা কিছু তিনি পাবেন বা যা কিছু তিনি উদ্ঘাটন করতে পারবেন বা যে কোনো তথ্য তিনি পাবেন তদন্ত করার স্বার্থে। ধারা 8 ধারা 8-এ বলা হয়েছে দণ্ড, অর্থাৎ এ আইনে দণ্ড কিভাবে দেওয়া হবে বা দণ্ড কিভাবে হবে সে বিষয়ে বর্ণনা করা হয়েছে 8 ধারায়। খুবই গুরুত্বপূর্ণ 8 ধারা। যদি কোনো ব্যক্তি কোনো নারী যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করেন বা পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য চুক্তিপত্র করেন, বা কোনো নারী পুরুষ বা কোনো শিশুকে শিশুকে কোনো প্রলোভন দেখিয়ে, কোনো ভয়ভীতি দেখিয়ে, যদি কোনো যদি কোনো নারী বা পুরুষ বা কোনো শিশুকে ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে তার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যদি কোনো ছবি নেন, যদি কোনো স্থির চিত্র নেন, যদি কোনো ভিডিও চিত্র নেন বা চলচ্চিত্র ধারণ করেন, তাহলে তিনি অপরাধী হবেন ধারা 8-1। অর্থাৎ 8-1 ধারায় বলা হয়েছে আপনি আমি যে কোনো ব্যক্তি যদি কোনো নারী পুরুষ বা কোনো শিশুকে যদি পণ্য উৎপাদনের জন্য যদি জোর জবরদস্তি করি, অথবা প্রলোভন দেখিয়ে যদি, অথবা ওই নারী পুরুষ বা শিশু জানেই না, তার অজ্ঞাত সারে, অর্থাৎ সে জানেই না, সে বুঝতে পারবে না, এমন অবস্থায় যদি কোনো স্থির চিত্র নেই, ভিডিও চিত্র নেই, অথবা চলচ্চিত্র। 8-2 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক অথবা ব্যক্তি মর্যাদা হানি করেন, ব্যক্তি মর্যাদা হানি করেন বা ভয়ভীতির মাধ্যমে অর্থ দান। মোট কথা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে খ নামক একজন ব্যক্তির সামাজিক সে কি করে? পর্নোগ্রাফির মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায় করার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে, এখানে অর্থাৎ কি ধারা 8-2। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-2 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি বা ক নামক একজন খ নামক ব্যক্তির মানহানি করার জন্য বা সামাজিক জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যদি কোনো পর্নোগ্রাফির সংখ্যা যদি তার সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি করার জন্য বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ পর্নোগ্রাফি কোনো ব্যক্তির আপনি ধারণ করছেন, তার জ্ঞাতসারে হোক অথবা তার অজ্ঞাতসারে হোক। এখন ধারণ করার পর আপনি কি করতেছেন? তার সামাজিক মর্যাদা হানি করার জন্য, বা তাকে ভয়ভীতি প্রদর্শনের জন্য, বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার নিকট থেকে অর্থ আদায় করার জন্য, অথবা তাকে মানসিক নির্যাতন করার জন্য আপনি কি করতেছেন? তাকে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে পর্নোগ্রাফির মাধ্যমে তাকে মানসিক নির্যাতন করতেছেন। অর্থাৎ আপনি যে ভিডিও চিত্র ধারণ করছেন বা স্থির চিত্র ধারণ করছেন, অথবা কোনো ছবি উঠাইছেন, অথবা কোনো চলচ্চিত্র ধারণ করছেন, এখন এই চলচ্চিত্র ধারণ করা নিয়ে তাকে কি করতেছেন? আপনি মানসিক ভাবে নির্যাতন করতেছেন, অথবা বলতেছেন যে তুমি যদি আমাকে টাকা পয়সা যদি না দাও, এই সংক্রান্ত যদি ভয় দেখান যে তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও, অর্থ সম্পদ যদি না দাও, তাহলে তোমার এই পর্নোগ্রাফি আমি কি করব? বাজারে ছেড়ে দেবো, আমি আমার জায়গায় ছেড়ে দেবো, আমি নেটে ছেড়ে দেবো, আমি ফেসবুকে ছেড়ে দেবো, আমি ইউটিউবে ছেড়ে দেবো। তাহলে তোমার কি হবে? সামাজিক মর্যাদা হানি হবে, তুমি মানুষজনের ভিতরে বের হতে পারবে না। তারপরে তুমি কি করবা? তোমার যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। এই জাতীয় যদি কোনো কিছু করেন তাহলে অপরাধ ধারা 8-2। অর্থাৎ কোনো ব্যক্তির পর্নোগ্রাফি ধারণ করার পর যদি তাকে ভয়ভীতি দেখানো হয় অর্থ আত্মসাৎ করার জন্য, অথবা তাকে যদি মানসিক নির্যাতন করা হয়, তাহলে অপরাধ ধারা 8-2। ধারা 8-3, যদি কোনো ব্যক্তি ইন্টারনেটের বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করেন, তাহলে তার অপরাধ ধারা 8-3।
অর্থাৎ ইন্টারনেটের আপনার এই পর্নোগ্রাফি, এই স্থির চিত্র, ভিডিও চিত্র বা এই চলচ্চিত্রগুলো কোথায় পাওয়া যায়? এখন মানুষ হাতের নাগালেই এগুলা পায়। বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে এগুলা পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও চিত্র, স্থির চিত্র অথবা চলচ্চিত্র এগুলা পাওয়া যায়। এখন ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল অথবা ফোন অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি যদি সরবরাহ করেন, তাহলে তিনি অপরাধী হবেন ধারা 8-এর 3। এখন দেখা গেল আপনি মোবাইলের মাধ্যমে কি করতেছেন, শেয়ার করতেছেন আপনার কাছ থেকে আপনার বন্ধুর কাছে, শেয়ারের মাধ্যমে কি করতে পারেন? আমরা যেমন শেয়ারের মাধ্যমে ভিডিও, বিভিন্ন সিনেমা যদি পছন্দ হয়, ভালো লাগে যে সিনেমাটা ভালো আছে, তুমি সিনেমাটা দেখতে পারো, আমরা শেয়ারের মাধ্যমে কি করি? এক মোবাইল থেকে বা এক ইলেকট্রনিক ডিভাইস থেকে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পেন ড্রাইভের মাধ্যমেও সরবরাহ করে থাকি। অথবা মোবাইল যদি হয় তাহলে মোবাইলের মাধ্যমে আমরা কি সরবরাহ করে থাকি। এছাড়া ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখন এইগুলা যদি সরবরাহ করা হয়, অর্থাৎ সরবরাহ একজনের কাছ থেকে অন্য জায়গায় যদি সরবরাহ করা হয়, তাহলে সেই সরবরাহ সংক্রান্ত অপরাধ ধারা 8-এর 3। তাহলে ধারা 8-এর 1-এ বলা হয়েছে পর্নোগ্রাফি যদি কোনো ব্যক্তি উৎপাদন করেন, কোনো নারী, কোনো পুরুষ বা কোনো শিশুর জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে অথবা ভয়ভীতি প্রদর্শন করে অথবা লোভ দেখিয়ে অথবা অন্য কোনোভাবে যদি তিনি পর্নোগ্রাফি উৎপাদন করেন, তাহলে শাস্তি ধারা 8-এর 1, ধারা 8-এর 2। পর্নোগ্রাফি আপনি উৎপাদন করছেন ভালো কথা, কিন্তু সেই পর্নোগ্রাফি দিয়ে যদি কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যদি আপনি হানি করেন বা ক্ষুণ্ণ করেন, অথবা কোনো ব্যক্তিকে ভয়ভীতির মাধ্যমে যদি আপনি অর্থ আত্মসাৎ করতে চান, অথবা কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো সুবিধা আদায় করতে চান, বা অন্য কোনো ব্যক্তির যদি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনো ব্যক্তির মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করে যদি আপনি তাকে মানসিকভাবে নির্যাতন করেন, তাহলে আপনার অপরাধ ধারা 8-এর 2। ধারা 8-এর 3-এ বলা হয়েছে আপনি যদি পর্নোগ্রাফি সরবরাহ করেন, সেটা মোবাইলের মাধ্যমে হোক বা ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমে হোক, যেভাবে আপনি সরবরাহ করবেন সেখানে আপনার অপরাধ ধারা 8-এর 3। ধারা 8-এর 4, ধারা 8-এর 4-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করেন, তাহলে অপরাধ ধারা 8-এর 4। অর্থাৎ পর্নোগ্রাফি আপনি এমন একটা জায়গায় পড়ে আপনার অপরাধ হবে ধারা 8-এর 4। ধারা 8-এর 5 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 8-এর 5-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয় করে, ভাড়া করে, বিতরণ করে, সংরক্ষণ করে, উৎপাদন করে, প্রকাশ্যে প্রদর্শন করে অথবা যে কোনো প্রকার প্রচারের জন্য প্রচার করেন বা উদ্দেশ্য সাধন করেন, পরিবহন করেন বা সংরক্ষণ করেন, অথবা পর্নোগ্রাফি প্রাপ্তি স্থান যেখানে পর্নোগ্রাফি পাওয়া যায়, আমরা যেমন অনেক সময় দেখি যে এখানে ছবি ওঠানো হয়, এখানে এই জিনিসটা পাওয়া যায়, এখানে গাওয়া ঘি পাওয়া যায়, এখানে ভালো মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে, আপনি এখানে ভালো স্টুডেন্ট পড়ানো হয়, এখানে ভালো কোচিং সেন্টার আছে, আপনি এখানে ভালো ছাত্র দিতে পারেন, এখানে ভালোভাবে পড়ানো হয়, এখানে কোচিং সেন্টার আছে, এখানে ভালো দুধ পাওয়া যায়, এখানে ভালো গাভীর দুধ পাওয়া যায়, ঠিক আছে, এই যে ব্যানার গুলো আছে, এই যে প্রদর্শনী গুলো আছে, যেখানে পাওয়া যায় ঘটনা চালান যে এখানে পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়া যায়, বিভিন্ন স্থিরচিত্র পাওয়া যায়, বিভিন্ন চলচ্চিত্র পাওয়া যায়, তাহলে আপনার অপরাধ হবে ধারা 8-এর পাশে করে বা বিতরণ করে। আপনার এই সিডি, ভিসিডি, ডিভিডি গুলো আগে গ্রাম অঞ্চলে ভাড়া হতো এবং বিভিন্ন পর্নোগ্রাফি সংক্রান্ত যে ভিডিও গুলো আছে, বিভিন্ন সিডি, ডিভিডি আছে, এবং করা অথবা বিতরণ করা অথবা সরবরাহ করা অথবা বিতরণ করার জন্য বা সরবরাহ করার জন্য বা বিক্রয় করার যে বিভিন্ন চিত্র পাওয়া যায়, তাহলে আপনি 8-এর 5 ধারা অনুযায়ী অপরাধী হবেন। ধারা 8-এর 5, ধারা 8-এর 5। আর ধারা 8-এর 6-এ বলা হয়েছে ব্যক্তি কোনো শিশুর নিকট পর্নোগ্রাফি সরবরাহ করেন, শিশুর নিকট পর্নোগ্রাফি যদি বিক্রয় করেন বা শিশুর নিকট যদি মুদ্রণ করেন বা প্রকাশনা করেন বা শিশু সংক্রান্ত পর্নোগ্রাফি যদি তৈরি, শিশু সংক্রান্ত পর্নোগ্রাফি পাওয়া যায়, তাহলে আপনার অপরাধ হবে ধারা 8-এর 6। ধারা
আটের ছয়। তাহলে ধারা আটের পাঁচে বলা হয়েছে আপনি যদি পর্নোগ্রাফি বিক্রয় করেন, পর্নোগ্রাফি তৈরি করেন, সরবরাহ করেন, বিতরণ করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা আটের পাঁচ। আপনি এই পর্নোগ্রাফি সংক্রান্ত যদি বিজ্ঞাপন দেন বা প্রচার প্রচারণা চালান যে আমার এই দোকান থেকে পর্নোগ্রাফি পাওয়া যায়, তাহলে আপনার অপরাধ ধারা আটের পাঁচ। আর ধারা আটের ছয় বলা হয়েছে আপনি যদি শিশু সংক্রান্ত যে অপরাধগুলা, অর্থাৎ আপনি যদি কোনো শিশুর নিকট পর্নোগ্রাফি সরবরাহ করেন, প্রদর্শন করেন বা বিক্রয় করেন, ভাড়া দেন, অথবা শিশু সংক্রান্ত পর্নোগ্রাফি যদি আপনি নিজের কাছে সংরক্ষণ রেখে যদি বলেন যেখানে শিশু সংক্রান্ত বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি পাওয়া যায়, তাহলে আপনার অপরাধ ধারা আটের ছয়। ধারা আটের ছয়। ধারা আটের সাত। ধারা আটের সাথে বলা হয়েছে এই আইনে সংগঠিত কোনো অপরাধের সহিত প্রত্যক্ষ জড়িত সহায়তাকারী ব্যক্তি প্রত্যেকে একই দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থের ক্ষেত্রে, প্রদর্শন করার ক্ষেত্রে, বিক্রয় করার ক্ষেত্রে, অর্থাৎ পর্নোগ্রাফি সংক্রান্ত ভাই বেশ্তা চাচা বা অন্য কোনো যদি ব্যক্তি যদি আপনাকে সাহায্য করে, তাহলে সেই সাহায্যকারী ব্যক্তি একই দণ্ডে দণ্ডনীয় হবে। ধারা আটের সাত। ধারা আটের সাত। ধারা তেরো। ধারা তেরোতে বলা হয়েছে মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করণ। মিথ্যা মামলা অথবা মিথ্যা অভিযোগ দায়ের করেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য বা ক্ষতি সাধনের জন্য বা ক্ষতি সাধনের অভিপ্রায়ে বা হয়রানি করার অভিপ্রায়ে মিথ্যা বা হয়রানিমূলক মামলা বা অভিযোগ দায়ের করেন, তাহলে তিনি অপরাধী হবেন ধারা তেরোর এক। ধারা তেরোর এক। ধারা তেরোর দুয়ে বলা হয়েছে কোনো মামলায় আদালত বা ট্রাইব্যুনাল শুনানি বা বিচারকালে যদি অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করেন, অর্থাৎ মামলার যখন শুনানি শেষ হয় বা মামলার বিচার কার্যক্রম যখন শেষ হয়, শেষ হওয়ার শেষে যখন অভিযুক্ত ব্যক্তিকে, অর্থাৎ যাকে অপরাধী করা হয়েছে সেই অপরাধী ব্যক্তিকে যদি খালাস প্রদান করা হয় এবং আদালত যদি এই মর্মে প্রতীয়মান হয় যে বা বিশ্বাস করেন যে বা বিশ্বাস করার মতো কারণ থাকে যে যে ব্যক্তি অভিযোগ দায়ের করছেন সেই ব্যক্তি আসলে মিথ্যা মামলা বা ভিত্তিহীন বা হয়রানিমূলক অভিযোগ দায়ের করছেন, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা তেরো দুই। তাহলে ধারা এক থেকে ধারা তেরোর দুই, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন। এখানে বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে কোনো বিষয়? আর ভাই নামুল ভাই, সমস্যা নাই স্যার। তাহলে প্রকাশ্য জুয়া আইন 1867 সালের আইন, সরাই আইনটাও 1867 সালেরই আইন। এখন ইনশাল্লাহ আমরা আলোচনা করব প্রকাশ্য জুয়া আইন। আসলে প্রকাশ্য জুয়া আইনটা বলতে কি বোঝায়, প্রকাশ্য জুয়া আইনটা কি, আর প্রকাশ্য জুয়া আইনের কার্যকারিতা কি। ধারা এক। ধারা একে বলা হয়েছে এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে নিম্নের কোন আইন ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না, প্রকাশ্য জুয়া আইন, সরাই আইন, পর্নোগ্রাফি আইন, নারী ও শিশু নির্যাতন আইন, তাহলে প্রকাশ্য জুয়া আইন যদি কখনো এমসিকিউ হয়, এমসিকিউ আসতে পারে, অসম্ভব কিছুই না। যদি এমসিকিউ আসে তাহলে দেবেন প্রকাশ্য জুয়া আইন ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। ধারা এক। ধারা একে বলা আছে সাধারণ ক্রীড়া ভবন সংক্রান্ত সংজ্ঞা। যেখানে মানুষ কি করে, এই জুয়া সংক্রান্ত কার্যক্রম চালায় অথবা জুয়া সংক্রান্ত কোনো খেলাধুলা করে, সেই জায়গাটা বা সেই ঘর, সেই বাড়ি, সেই গাড়ি বা সেই স্থান বা সেই প্রাচীর বেষ্টিত স্থান কি হবে, সাধারণ ক্রীড়া ভবন নামে অভিহিত হবে বা তাকে সাধারণ ক্রীড়া ভবন বলা হবে। যদি কখনো সংজ্ঞা হয় যে সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়, তাহলে সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় যে কোনো ঘর, যে কোনো কক্ষ, যে কোনো তাঁবু বা যে কোনো প্রাচীর বেষ্টিত স্থান বা যে কোনো প্রাঙ্গণ বা যে কোনো গাড়ি অথবা যে কোনো স্থান যেখানে মালিকের বা রক্ষকের অথবা ব্যবহারকারীর মুনাফা বা উপার্জনের জন্য যে কোনো ক্রীড়া সামগ্রী রাখা হয় বা অন্য কোনো কিছু ভাড়া দেওয়া হয় বা অর্থের বিনিময়ে রাখা হয় বা ব্যবহৃত করা হয়, তাকে কি বলা হয়, সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। অর্থাৎ আপনার কোনো ঘর, আপনার কোনো বাড়ি, আপনার কোনো তাঁবু, আপনার কোনো প্রাচীর বেষ্টিত স্থান বা আপনার কোনো প্রাঙ্গণ, প্রাঙ্গণ বলতে কি বোঝায়, আপনার জায়গার কোনো নির্দিষ্ট একটা স্থান।
অথবা আপনার কোনো গাড়ি যদি এই উদ্দেশ্যে আপনি যদি ভাড়া দেন, বা এই উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু রাখতে যদি দেন, বা কোনো ব্যক্তিকে যদি থাকতে দেন, যে আপনার কি আপনি লাভবান হবেন, আপনি কিছু মুনাফা পাবেন, আপনি কিছু অর্থ পাবেন, সেই উপায়ে যদি কোনো ক্রীড়া সামগ্রী রাখার জন্য সেখানে যদি দেন, সেখানে তাস হতে পারে, অথবা জুয়া সংক্রান্ত বিভিন্ন যে ক্রীড়া সামগ্রীগুলো আছে এগুলো যদি সেখানে রাখতে দেন, বা সেখানে যদি ওই ব্যক্তিদেরকে খেলাধুলা করতে দেন, তাহলে সেই জায়গাটা ক্রীড়া ভবন নামে অভিহিত হবে, সাধারণ ক্রীড়া ভবন নামে অভিহিত হবে। ধারা 1। ধারা 1। তাহলে ধারা 1 ধারায় বলা হয়েছে সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? কোনো তাঁবু, কোনো কক্ষ, কোনো ঘর, কোনো বাড়ি, কোনো দালান অথবা দালানের কোনো অংশ বিশেষ বা কোনো প্রাচীর বেষ্টিত স্থান, কোনো প্রাঙ্গণ, কোনো গাড়ি অথবা যে কোনো স্থান যেখানে মালিকের, রক্ষকের বা ভারপ্রাপ্ত ব্যক্তির বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বা তত্ত্বাবধায়কের মুনাফা অর্জনের জন্য বা মুনাফা উপার্জনের জন্য যে কোনো ক্রীড়া সামগ্রী বা যে কোনো কিছু ভাড়া করতে বা সেখানে রাখতে, অর্থের বিনিময়ে সেখানে রাখতে যদি দেন, তাহলে তো সেটা সাধারণ ক্রীড়া ভবন নামে অভিহিত হবে। ধারা 1। ধারা 3। ধারা 3-এ বলা হয়েছে দণ্ড। ধারা 3-এ দণ্ড। এখানে কার দণ্ড? যে কোনো ঘর, কক্ষ, তাঁবু বা প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ বা গাড়ি অথবা যে কোনো স্থানের মালিক, রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি বা তত্ত্বাবধায়ক বা ব্যবহারকারী জ্ঞাতসারে বা স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তিকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করার জন্য যদি দেন, বা ব্যবহারের কাজে যদি সাহায্য করেন, অথবা উক্ত স্থানে যদি কোনো ব্যক্তি জুয়া খেলার উদ্দেশ্যে অর্থ প্রদান করে বা নিয়োজিত হয়, তাহলে তাকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা যাবে। ধারা 3। ধারা 3। তাহলে 3 ধারায় বলা হয়েছে কি করা যাবে? এখানে প্রত্যেক ব্যক্তিকেই গ্রেপ্তার করা যাবে। ধারা 3। যে ব্যক্তি এই জুয়া খেলার জন্য কোনো জায়গা, কোনো ঘর, কোনো স্থান, কোনো প্রাচীর বেষ্টিত কোনো স্থান অথবা কোনো গাড়ি অথবা তার অন্য কোনো কিছু দ্বারা যদি কি করেন, এই জুয়া খেলার ক্ষেত্রে যদি সাহায্য করেন, অথবা এই জুয়া সংক্রান্ত কোনো বিষয়ে যদি তিনি সাহায্য করেন, আর সেই সাহায্যের ফলে যদি সেখানে জুয়া খেলা হয় বা এই জাতীয় কোনো কিছু যদি করা হয়, তাহলে এখানে কি করা হবে? এখানে যারা থাকবেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে। যে কোনো ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ, প্রাচীর বেষ্টিত স্থান, মালিক, রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি বা তত্ত্বাবধায়ক ব্যক্তি উক্ত স্থানকে সাধারণ জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দিলে, কি হিসেবে? সাধারণ জুয়ার স্থান হিসেবে যদি ব্যবহার করতে দেন, বা জুয়ার স্থান যে খেলাধুলা যে হয় সে খেলাধুলা করার জন্য যদি ব্যবহার করতে দেন, অথবা উক্ত স্থান যদি ব্যবহার করে বা জুয়া খেলার জন্য যদি ব্যবহার করে, বা সাহায্য সহযোগিতা যদি করেন অর্থ দিয়ে বা অন্য কোনো ভাবে যদি সহযোগিতা করেন, এই সহযোগিতা প্রদান করলে কি হবে? উক্ত ব্যক্তি অপরাধী হবে। অর্থাৎ যে ব্যক্তি সহযোগিতা করবেন, এখানে সহযোগিতা করবেন কে? ওই জায়গার মালিক, রক্ষণাবেক্ষণকারী বা তত্ত্বাবধায়ক বা ভারপ্রাপ্ত ব্যক্তি যিনি থাকবেন। অথবা অনেক সময় দেখা যায় যে বাড়ির মালিক দেশের বাইরে থাকে, এখানে রক্ষণাবেক্ষণকারীর দায়িত্বে যিনি থাকেন অথবা যিনি কেয়ারটেকার থাকেন, তিনি কি করেন? কোনো একটা জায়গা তিনি যদি ভাড়া দেন, তাহলে ওই ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 3। ধারা 3। ধারা 4 ক্রীড়া ভবনে উপস্থিত থাকার শাস্তি। তাহলে ধারা 1-এ বলা হয়েছে, ধারা 1 একে বলা হয়েছে এই আইন 1867 সালের প্রকাশ্য জুয়া আইন নামে পরিচিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ধারা 1-এ বলা হয়েছে সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? কোনো তাঁবু, কোনো কক্ষ, কোনো ঘর, কোনো প্রাচীর বেষ্টিত কোনো স্থান, কোনো প্রাঙ্গণ, কোনো গাড়ি বা এরূপ কোনো স্থান যেখানে ওই রক্ষক অথবা মালিক অথবা ভারপ্রাপ্ত ব্যক্তি অথবা রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি যদি জুয়ার আসর হিসেবে পরিচালনা করার জন্য বা কোনো খেলাধুলা করার জন্য যদি ভাড়া দেন, বা যদি অর্থ উপার্জনের মাধ্যমে বা অর্থ বা মুনাফা উপার্জনের মাধ্যমে যদি তিনি কি করেন, কোনো জুয়ার কোনো সামগ্রী রাখার জন্য যদি দেন, তাহলে সেটা সাধারণ ক্রীড়া ভবন নামে অভিহিত হবে। ধারা 1। আর ধারা 3-এ বলা হয়েছে দণ্ড। এখানে কার দণ্ড? এখানে রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি বা মালিক অথবা তত্ত্বাবধায়ক যে ব্যক্তি থাকবেন তার দণ্ড। তিনি যদি তার জায়গা যদি ভাড়া দেন, অথবা কোনোভাবে যদি ওই জুয়ার আসর বসানোর জন্য যদি সহায়তা করেন বা অর্থের যদি যোগান দেন, তাহলে ওই ব্যক্তি অপরাধ হবে। ধারা 3। ধারা 4 সাধারণ ক্রীড়া ভবনে উপস্থিত থাকার দণ্ড। সাধারণ ক্রীড়া ভবন হিসেবে ব্যবহার হয়ে থাকে এমন কোনো কক্ষ, তাঁবু, ঘর, প্রাচীর বেষ্টিত স্থান বা কোনো প্রাঙ্গণ বা কোনো গাড়ি যেখানে তাস, পাশা বা অন্য কোনো সরঞ্জাম
সহ যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, ক্রীড়ারত অবস্থায় পাওয়া গেলে বা উপস্থিত যে কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়, তাহলে প্রত্যেকে অপরাধী হিসেবে গণ্য হবেন এবং ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে দণ্ড প্রদান করতে পারবেন। ধারা 4। আমরা সাধারণত জানি যেখানে তাস খেলা হয় বা যেখানে জুয়া খেলা হয়, যদি 3 জন 4 জন 5 জন ব্যক্তি মিলে জুয়া খেলে, সেখানে কম করে হলেও আপনার 10 জন 15 জন 20 জন ব্যক্তি উপস্থিত থাকে। এখন যারা খেলাধুলা করে আর যারা উপস্থিত থাকে তারা প্রত্যেকে অপরাধী হিসেবে গণ্য হবে এবং ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেকেই কি করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন বা তাদের প্রত্যেককেই ওই জুয়া খেলার স্থানে বা ক্রীড়া ভবনে উপস্থিত থাকার জন্য শাস্তি প্রদান করতে পারবেন। ধারা 4। তো ধারা 3-এ যে ব্যক্তি স্থান ভাড়া দেবে বা জুয়া খেলার জন্য জায়গা দেবে বা সাহায্য সহযোগিতা করবে বা অর্থের যোগান দেবে, সেই ব্যক্তি অপরাধী হবে। আর ধারা 4-এ যারা খেলাধুলা করবে, যারা সেখানে উপস্থিত থাকবে, তারা প্রত্যেক ব্যক্তি কি হবে, অপরাধী হবে। ধারা 4। ধারা 5, ক্রীড়া ভবনে প্রবেশ করা ও পুলিশ কর্তৃক তল্লাশি চালানোর ক্ষমতা। তাহলে ক্রীড়া ভবন যেখানে থাকবে, ক্রীড়া ভবনটা বলতে কি বোঝাইছে এর আগে, কোনো কক্ষ হতে পারে, কোনো ঘর হতে পারে, কোনো তাঁবু হতে পারে, কোনো প্রাঙ্গণ হতে পারে, কোনো প্রাচীর বেষ্টিত স্থান হতে পারে বা কোনো যানবাহনও হতে পারে। এই সকল জায়গায় যদি পুলিশ অফিসার যদি মনে করেন বা পুলিশ সুপার বা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার যদি মনে করেন কোনো ঘর, কক্ষ, তাঁবু, প্রাচীর বেষ্টিত কোনো স্থান অথবা কোনো প্রাঙ্গণ বা কোনো গাড়ি সাধারণ ক্রীড়া ভবন হিসেবে ব্যবহৃত হয়, তবে তিনি নিজে অথবা তার অধস্তন কোনো পুলিশ অফিসারকে দায়িত্ব দিলে তিনি উক্ত স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়ে এখানে দিনে বা রাতে যে কোনো সময় তিনি সেখানে প্রবেশ করতে পারবেন এবং ক্রীড়ারত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন। এবং জুয়া খেলার যে সামগ্রীগুলো পাওয়া যাবে বা যে তার অথবা আর কি কি আছে, জুয়া খেলার সামগ্রী কি কি জিনিসগুলো, তাস, পাশা বা অন্য কোনো সামগ্রী যদি পাওয়া যায়, সেখানে কি করতে পারেন, প্রত্যেকটা জিনিসই আটক করতে পারবেন। ধারা 5। এছাড়াও জুয়া খেলার সামগ্রীতে কোনো জিনিস যদি লুকায় আছে বলে যদি সন্দেহ করা হয়, তাহলে ক্রীড়া ভবনের যে কোনো অংশে বা যে কোনো স্থানে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে পারবেন এবং জুয়া খেলার সামগ্রী বা যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন। ধারা 5। তাহলে ধারা 5-এ বলা হয়েছে জুয়া সংক্রান্ত যে কোনো জিনিস যদি পাওয়া যায়, সেখানে কি করা যাবে, তল্লাশি করা যাবে বা সেখানে পুলিশ সুপার বা ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, যদি মনে করেন যে কোনো স্থানে জুয়া খেলা হয় বা কোনো ঘর বা কোনো কক্ষ বা কোনো তাঁবু, কোনো প্রাচীর বেষ্টিত স্থান বা কোনো প্রাঙ্গণ বা কোনো যানবাহনে কি করা হয়, জুয়া খেলা হয়, এরূপ যদি তাদের কাছে মনে হয় বা তারা যদি এরূপ কোনো তথ্য পান, তাহলে তারা নিজেরা সেখানে তল্লাশি করতে পারেন অথবা পুলিশের অন্য কোনো অফিসার দ্বারা বা অধস্তন কোনো অফিসার দ্বারা সেখানে তল্লাশি করাতে পারেন। আর যে অফিসার সেখানে তল্লাশি করতে যাবেন, তিনি নিজে সহ অন্যান্য পুলিশ সংখ্যক নিয়ে বা অধিক সংখ্যক পুলিশ নিয়ে তিনি কি করতে পারবেন, তিনি ওই স্থানে গমন করে সেখানে তিনি অবাধে প্রবেশ করতে পারবেন এবং দিনে অথবা রাতে যে কোনো সময় প্রবেশ করে সেখানে যা কিছু পাওয়া যাবে তার কিছু তিনি প্রত্যেকটা জিনিসই তিনি আটক করতে পারবেন। তাস অথবা পাশা অথবা জুয়া খেলার অন্য কোনো সরঞ্জাম যদি পাওয়া যায় তা তিনি আটক করতে পারবেন। এছাড়া যদি মনে হয় যে কোনো ব্যক্তির শরীরে কোনো সরঞ্জাম লুকায়িত থাকতে পারে, তাহলে ওই সকল ব্যক্তিদের দেহ তল্লাশি করে অথবা কোনো স্থানে যদি মনে হয় যে কোনো স্থানে কোনো সরঞ্জাম আছে, তাহলে সে স্থান বা সেই অংশ তিনি কি করতে পারবেন, তল্লাশি করতে পারবেন এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার কিছু তিনি প্রত্যেকটা জিনিসই জব্দ করতে পারবেন। ধারা 5। ধারা 11, মিথ্যা নাম ও ঠিকানা প্রদানের দণ্ড। যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার নাম ঠিকানা যদি জানানোর জন্য বলা হয়, সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করে অথবা সে যদি মিথ্যা বা ভুল নাম ঠিকানা যদি প্রদান করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন। ধারা 11। এখন 11 দ্বারাই বলা হয়েছে এখানে বিভিন্ন ধরনের লোক থাকে, ভালো লোক অনেক সময় থাকে, খেলাধুলা দেখে, এটুকুই আর কি। বা যদি খারাপ লোকও যদি হয়, যদি কাউকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর যদি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি গ্রেপ্তার ওই অপরাধী ব্যক্তির যদি নাম ঠিকানা যদি জানতে যদি চায়, সেক্ষেত্রে ওই অপরাধী ব্যক্তি যদি নাম ঠিকানা জানাতে যদি অস্বীকার করে অথবা ভুল তথ্য যদি দেয় বা ভুল নাম ঠিকানা যদি দেয়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 11। প্রথমে একটা অপরাধ হবে তার, ধারা কত, জোয়ার আসরে উপস্থিত থাকার অপরাধ হবে ধারা 4-এ। সেই সাথে যদি মিথ্যা নাম ঠিকানা দেয়, সেক্ষেত্রে আরেকটা অপরাধ হবে ধারা 11-তে। তাহলে কোনো ব্যক্তি যদি কখনো প্রশ্ন হয় যে ক নামক একজন ব্যক্তি জুয়ার আসরে উপস্থিত থেকে মিথ্যা নাম ঠিকানা প্রদর্শন করে বা মিথ্যা নাম ঠিকানা জানায়, এখানে ক এর অপরাধ কি, তাহলে প্রকাশ্য জুয়া আইন 1867 সালের জুয়া আইন হিসেবে 4 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি
যদি কোনো ব্যক্তি জুয়ার আসরে উপস্থিত থাকে তাহলে তিনি অপরাধী হবেন ধারা 4, এবং তাকে ম্যাজিস্ট্রেট যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারবেন। সেই সাথে তাকে যদি গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর তাকে যদি নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয়, সে যদি ভুল তথ্য দেয় বা ভুল নাম ঠিকানা দেয় বা সে নাম ঠিকানা জানাতে যদি অস্বীকার করে, তাহলে প্রকাশ্য জুয়া আইনের 11 ধারা অনুযায়ী তিনি মিথ্যা নাম ঠিকানা জানানোর জন্য অবশ্যই অপরাধী হবেন ধারা 11। তাহলে প্রকাশ্য জুয়া আইনের 4 ধারা এবং প্রকাশ্য জুয়া আইনের 11 ধারা অনুযায়ী তিনি অপরাধী হবেন। তাহলে ধারা 1 থেকে ধারা 11, 5টা ধারা, এখানে বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো কিছু বোঝার আছে মনে হয়? না স্যার, ঠিক আছে। এখানে ধারা একটাই কাজে লাগে, 5 ধারা। 5 ধারা কেন কাজে লাগে? যখন তল্লাশি করা হয় যে কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করা যায়, তাহলে প্রকাশ্য জুয়া আইনের এই ধারাটা যায়, 5 ধারা, যে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার যদি মনে করেন যে কোনো স্থান, কোনো তাঁবুতে, কোনো কক্ষে, কোনো ঘরে বা কোনো প্রাচীর বেষ্টিত স্থানে, কোনো যানবাহনে, কোনো প্রাঙ্গণে কোথাও জুয়ার আসর বসছে বা কোথাও জুয়া সংক্রান্ত খেলাধুলা হয় বা কোথাও জুয়া খেলা হয়, এই সংক্রান্ত যদি কোনো তথ্য পান তাহলে তারা নিজেরা সেখানে প্রকাশ্যে কি করতে পারেন? তল্লাশি করতে পারেন, অথবা অধস্তন অফিসার দ্বারা কি করতে পারেন? সেখানে প্রবেশ করিয়ে তল্লাশি করতে পারেন। এই যে বিনা পরোয়ানায় তল্লাশি, এটা হলো কি? বিনা পরোয়ানায় তল্লাশি করা। এখানে এই বিনা পরোয়ানায় তল্লাশিটা করা যায়। এই তল্লাশির ক্ষেত্রে দিনে বা রাতে যে কোনো সময় সেখানে প্রবেশ করা যায়, এবং যা কিছু পাওয়া যায় ওই সরঞ্জামাদি প্রত্যেকটা জিনিসই আটক করা যায়। এছাড়া যদি মনে হয় যে অন্য কোনো কক্ষে বা অন্য কোনো স্থানে যদি কোনো মালামাল আছে, যদি মনে হয়, তাহলে সেখানেও কি করা যায়? সেখানেও তল্লাশি করা যায়। যদি মনে হয় যে কোনো ব্যক্তির দেহে লুকায়িত আছে, তাহলে ওই সকল ব্যক্তির দেহ তল্লাশি করা যায়। তল্লাশি করে যদি পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা জিনিসই আটক করা যায়। ধারা 5। ধারা 5। তাহলে সাধারণ ক্রীড়া ভবনে প্রবেশ করা এবং পুলিশ ও বিচার কর্তৃক সেখানে তল্লাশি করার ক্ষমতা। ধারা 5। আর ধারা 11তে বলা হয়েছে মিথ্যা নাম ঠিকানা জানানোর দণ্ড। মিথ্যা কোনো ব্যক্তি প্রদান করে তাহলে তার দণ্ড ধারা 11। ধারা 11, 1 ধারা থেকে 5 ধারা পর্যন্ত প্রকাশ্য জুয়া আইনের কোনো ধারায় কোনো সমস্যা নাই। আমরা এখন যাব সরাই আইন। গতকালকে আলোচনা করা হয়েছে সরাই আইন, 1867 সালের 11 নং আইন। এখানে আসার মতো কিছুই নাই। এখানে আসার মতো কিছুই নাই। তবে যদি আসে যে সরাই আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, সরাই আইন লঙ্ঘনের শাস্তি কত? 14 ধারায়। সরাই আইন লঙ্ঘনের শাস্তি 14 ধারায়। শাস্তিটা কিরূপ হবে? সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে। আর যদি পুনঃ পুনঃ অর্থাৎ বারবার যদি অপরাধ করে, তাহলে দৈনিক 1 টাকা করে অপরাধ দৈনিক দৈনিক 1 টাকা করে অপরাধের জন্য দণ্ড প্রদান করা যাবে। যদি 20 টাকা প্রদান করা হয়, তাহলে তার এটা সর্বোচ্চ, অর্থাৎ 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য, যে কোনো সময়ের জন্য হোক, 20 টাকা অর্থদণ্ড। আর যদি দৈনিক 1 টাকা করে দেওয়া হয়, তাহলে মনে করেন আজ থেকে যদি 1 টাকা করে দেওয়া হয়, তাহলে দৈনিক 1 টাকা করে তাকে কি করতে হবে? এই দণ্ড দিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে সরাইয়ের যে সরাই রক্ষক থাকবেন বা সরাইয়ের যে মালিক থাকবেন বা তত্ত্বাবধায়ক যে ব্যক্তি থাকবেন, সে ব্যক্তির কি হবে? সে ব্যক্তির বড় ধরনের ক্ষতি হবে। এটা হলো 1867 সালের আইন। যদিও এই আইন অনুযায়ী এখন বর্তমানে 1 টাকার কোনো মূল্যই নাই, কোনো ভ্যালুই নাই। যদি কোনো সরাই রক্ষক এখনো যদি থাকে, এখনো যদি কোথাও সরাইখানা থাকে, তাহলে সেই সরাইখানার রক্ষককে যদি বারবার অপরাধ করার জন্য যদি এই 1 টাকা করে দণ্ড প্রদান করে, এখন তো 1 টাকা অবশ্যই করবে না, যেহেতু সময়ের একটা তারতম্য আছে, প্রায় 160, 70, 80 বছর হয়ে গেছে। এখন যদি জরিমানা করতে যায়, তাহলে নির্দিষ্ট পরিমাণে একটা বড় অ্যামাউন্ট হবে। নির্দিষ্ট অবশ্যই একটা বড় অ্যামাউন্ট হবে। ওই 1867 সালে আইন ঠিক আছে, কিন্তু দণ্ডের ক্ষেত্রে হয়তো হেরফের হতে পারে, জরিমানার ক্ষেত্রে কম বেশি হতে পারে। 1 টাকা তো এখন মূল্যহীন। 1 টাকা তো ফকিরেও নিতে চায় না। ফকিরকে দিতে গেলেও এখন 5 টাকা, 10 টাকা সর্বনিম্ন দেওয়া লাগে। তাহলে সেখানে জরিমানা 1 টাকা হয় কি? তাহলে এখানে সরাই আইনের 2 ধারা। সরাই আইন 1867 সালের 12 নং আইন, সরাই আইনের 2 ধারা বলা হয়েছে সরাই। সরাই বলতে কি বোঝায়? সরাই বলতে বোঝায় কোনো বাড়ি, কোনো ঘর, কোনো কক্ষ বা কোনো তাঁবু বা কোনো দালান বা কোনো দালানের কোনো অংশ বিশেষ যা আহ, দালানের কোনো অংশ বিশেষ যা পথিক বা যাত্রীদের আশ্রয়ের জন্য বা ব্যবহার করার জন্য কি করা হয়? ভাড়া দেওয়া হয় বা আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? সরাই বলা হয়।
তাকেই সরাই বলা হয়। আর সরাই রক্ষক বলতে কি বোঝায়? ধারা 2, সরাইখানার যিনি মালিক অথবা সরাইখানা রক্ষণাবেক্ষণ করেন বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকেই সরাই রক্ষক বলা হয়, বা তত্ত্বাবধায়ক যে ব্যক্তি থাকেন তাকে সরাই রক্ষক বলা হয়। ধারা 3, সরাই রক্ষকগণকে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ দিতে হবে, এবং সেই নোটিশের ভিতরে সরাই রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনাও প্রদান করতে হবে। কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট করবেন। কিভাবে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট যে জেলায় সরাই অবস্থিত বা সরাইখানা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলার ম্যাজিস্ট্রেট কি করবেন? রেজিস্ট্রেশন করার জন্য ওই ব্যক্তিকে, যার সরাই আছে, ওই ব্যক্তিকে নোটিশ দিবেন যে ভাই আপনাকে এই নোটিশটা দেওয়া হলো, আপনি এই নোটিশ মোতাবেক, নোটিশ যখন আপনি পাবেন, নোটিশ পাওয়ার সাথে সাথে আপনি কি করবেন? সরাই রেজিস্ট্রেশন করে নেবেন। সরাই রেজিস্ট্রেশন করার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা তিনি ওই নোটিশের ভিতরে উল্লেখ করে দেবেন। ধারা 3। ধারা 4 বলা হয়েছে সরাইখানা রেজিস্টার করার জন্য একটা রেজিস্টার রাখতে হবে। রেজিস্টারটা জেলা ম্যাজিস্ট্রেটের অফিসাররা সংরক্ষণ করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট সংরক্ষণ হ্যাঁ। করবেন? তার অধস্তন কোনো অফিসার বা কোনো কর্মকর্তা বা অধস্তন কোনো কর্মচারী দ্বারা তিনি এই সরাই রেজিস্টার সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করবেন। এই সরাই রেজিস্টারে এই সরাই সংক্রান্ত যে রেজিস্টার আছে, এই রেজিস্টারে রেজিস্ট্রিভুক্ত করার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না বা কোনো টাকা প্রদান করতে হবে না। ধারা 4। ধারা 5, যে পর্যন্ত এই সরাই আপনি রেজিস্ট্রেশন করবেন না, অর্থাৎ যে পর্যন্ত আপনি অনুমতি নেবেন না, রেজিস্ট্রেশন করা অর্থাৎ অনুমতি নেওয়া কার নিকট থেকে? জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে, অর্থাৎ সরকারের নিকট থেকে। এটা কি এক প্রকার অনুমতি নেওয়া, যে আমি একটা, আমার একটা সরাই আছে, এই সরাইখানা আমি এই, আমার একটা ঘর আছে বা তাঁবু আছে বা বাড়ি আছে বা দালান আছে, এটা আমি সরাই হিসেবে ব্যবহার করব বা যাত্রী বা পথিকের আশ্রয়ের জন্য ব্যবহার করব। আমি ভাড়া দেব, যে ভাড়ার মাধ্যমে আমি লাভবান হব। এই উদ্দেশ্যে আমি কি করব? সরাইখানা করব। এবং সরাইখানা করার জন্য আপনাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন আপনি যে পর্যন্ত না করবেন বা অনুমতি জেলা ম্যাজিস্ট্রেটের যে পর্যন্ত আপনি না নেবেন, অনুমতি নেওয়ার একটাই পন্থা পন্থা রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি রেজিস্ট্রেশন না করেন সে পর্যন্ত আপনি ওই পথিক বা যাত্রীদের আশ্রয় প্রদান করতে পারবেন না। ধারা 5। তাহলে ধারা 2 বলা হয়েছে সরাই বলতে কি বোঝায় এবং সরাই রক্ষক বলতে কি বোঝায়। ধারা 3, সরাই রক্ষকগণকে যে জেলায় সরাই রক্ষক যে জেলায় সরাইখানা আছে সে জেলার সরাই রক্ষকগণকে কি করতে হবে? নোটিশ দিতে হবে, এবং তাদেরকে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশনাও দিতে হবে। ধারা 4, সরাই রক্ষকগণ সরাই রক্ষকগণের নাম ঠিকানা কি করার জন্য? লিপিবদ্ধ করার জন্য, বা তাদের সঠিকভাবে নাম ঠিকানা কি লিখে রাখার জন্য, বা তাদেরকে কতজন, একটা জেলায় কতজন সরাইখানা আছে বা কতজনের সরাই আছে সেই বিষয়টা জানার জন্য, সুন্দরভাবে বোঝার জন্য একটা রেজিস্ট্রেশন সংরক্ষণ করতে হবে। এই রেজিস্ট্রেশন জেলা ম্যাজিস্ট্রেট নিজে সংরক্ষণ করবেন, অথবা তার অফিসের কোনো অধস্তন কর্মচারী বা কর্মকর্তা দ্বারা কি করবেন? এই সরাই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন। এবং সরাই রেজিস্ট্রারে কি করবেন? প্রত্যেকের, অর্থাৎ সরাই সংক্রান্ত যারা থাকবে তাদের প্রত্যেকের কি করতে হবে? নাম সেখানে রেজিস্ট্রি করতে হবে। এই রেজিস্ট্রি সংক্রান্ত কোনো প্রকার খরচ লাগবে না, বা কোনো প্রকার টাকা দিতে হবে না, বা কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। ধারা 4। ধারা 5 বলা হয়েছে আপনার সরাই আছে, আপনি যদি সরাই রেজিস্ট্রেশন না করেন, রেজিস্ট্রেশন না করা পর্যন্ত আপনি এই সরাইখানায় কোনো যাত্রী বা কোনো পথিককে কি আশ্রয় দিতে পারবেন না। ধারা 5। ধারা 12, সরাই অপরিচ্ছন্ন রাখার শাস্তি। আপনি যদি সরাই অপরিচ্ছন্ন রাখেন তাহলে আপনি 14 ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা যাবে, অথবা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না, এখানে দণ্ড প্রদান করার প্রয়োজন নাই, সরাই যেহেতু অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে, এই সরাই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এটা পরিষ্কার করা যেতে পারে। এখানে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না, পরিষ্কার করা যায়, তাহলে তিনি অন্য কোনো লোকের মাধ্যমে সেটা পরিষ্কার করতে পারেন, এবং পরিষ্কার করার পর যে পরিমাণ টাকা লাগবে বা যে পরিমাণ ব্যয় হবে সে ব্যয়ভার ওই মালিকের নিকট থেকে বা তত্ত্বাবধায়কের ব্যক্তির নিকট থেকে বা রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্বে থাকবেন তার নিকট থেকে তিনি আদায় করতে পারবেন। ধারা 12। ধারা 14 বলা হয়েছে সরাই আইন লঙ্ঘনের শাস্তি। ওই তো শাস্তি কোনটা? সর্বোচ্চ 20 টাকা জরিমানা। আর যদি পুনঃ পুনঃ অপরাধ হয় তাহলে দৈনিক 1 টাকা হারে অর্থদণ্ড আদায় করা যাবে বা জরিমানা তাকে দেওয়া যাবে। এছাড়া অন্য আইনে যদি অন্য কোনো অপরাধ যদি হয় সেখানে সে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 14। ধারা 15, অযোগ্যতা। যখন কোনো সরাই রক্ষক অথবা তত্ত্বাবধায়ক সরাই সংক্রান্ত 3 বার অপরাধ করবে এবং অপরাধ করার পর দণ্ডপ্রাপ্ত হবে, দণ্ডপ্রাপ্ত হলে তার সরাই রক্ষক হিসেবে তিনি অযোগ্যতা হবেন, এবং তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে সরাই রক্ষক হিসেবে কি করা যাবে? ব্যবহার করা যাবে বা সরাই রক্ষকের দায়িত্ব প্রদান করা যাবে, কিন্তু ওই ব্যক্তিকে আর সরাই রক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না, কারণ তিনি 3 বার দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি কি হচ্ছেন? তার লাইসেন্সটা বাতিল করা যাবে। অথবা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না, তাকে ক্ষমা করে দেওয়া যায়, ক্ষমা করে দিতে পারেন। সেই ক্ষেত্রে
ক্ষমা করার স্বার্থে তিনি কি করবেন, বিভিন্ন প্রকারের শর্ত বা শর্ত সাপেক্ষে তাকে নতুন করে ওই রেজিস্ট্রেশন করে দিতে পারেন, ধারা 15। অর্থাৎ যদি ওই ব্যক্তি যদি মনে করে মাত্রাটা ক্ষমা টমা যদি চায়, তাহলে সেক্ষেত্রে কি করে দেবে, তাকে আবার একটা সুযোগ দেওয়া যেতে পারে। সেই যে সুযোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত শর্তে তাকে লাইসেন্স প্রদান করতে হবে। যে শর্তগুলো দিলে তিনি আর পুনরায় কোনো অপরাধ করতে পারবেন না, বা তিনি যদি পুনরায় কোনো অপরাধ করেন তাহলে তাকে বড় ধরনের শাস্তি প্রদান করা যাবে। অর্থাৎ যেহেতু 1867 সালের আইন, তখন অন্য কোনো বড় ধরনের অপরাধের ক্ষেত্রে যদি 1 টাকা, যেমন আছে দৈনিক 1 টাকা, সেখানে যদি ম্যাজিস্ট্রেট যদি চায় যে না 1 টাকা না, 2 টাকা 3 টাকা করে জরিমানা করা হবে তুমি যদি পুনরায় অপরাধ করো, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের দণ্ড প্রদান করতে পারেন, অর্থাৎ বিভিন্ন শর্ত সাপেক্ষে তাকে লাইসেন্স প্রদান করতে পারেন। ধারা 15। ধারা 2 থেকে 15 ধারা পর্যন্ত সরাই সংক্রান্ত আইন। বোঝার কোথাও কিছু আছে বা কোনো প্রশ্ন আছে বা কোনো জানার কিছু আছে বা কোথাও বোঝেন নাই? নাই স্যার। সমস্যা নেই। আছে। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার, সমস্যা নেই কোনো। আগামীকাল থেকে ইনশাল্লাহ ক্লাস হবে সড়ক পরিবহন আইন। আগামীকাল থেকে সড়ক পরিবহন আইন মোটামুটি 70-80টার বেশি ধারা পড়া লাগবে। 119টা না 20টা, কয়টা যেন আইন আছে। আগামীকাল থেকে ইনশাল্লাহ তাহলে সড়ক পরিবহন আইন ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব।